আমি গৌতম মিস্ত্রি। আমি যখন তোমাদের মতন ছাত্র ছিলাম তখন ভেবেছিলাম যে যখন কর্মজীবনে প্রবেশ করব তখন শিক্ষক হব। স্কুল কলেজে পড়াশোনার শেষে তার চেষ্টাও করেছি বিস্তর, তবে তখন মাস্টারমশাই হওয়ার জন্য যে নিয়মকানুন ছিল, যে নীতি ছিল বা যে দুর্নীতি ছিল তার সাথে আপোষ করে নিতে পারিনি। আর এখন এই বুড়ো বয়সে তোমাদের স্কুলের পঠন পাঠনের যে অনুকরণীয় ভঙ্গি আর তার সঙ্গে তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক সৌম্য তার অক্লান্ত প্রচেষ্টার দৌলতে সে না পাওয়া শিক্ষকতার একটা স্বাদ পেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার সবচেয়ে প্রিয় আমার প্রাথমিক স্কুলের স্মৃতি। প্রাথমিক স্কুলে শিক্ষক ছাত্রছাত্রী সবাই এই প্রাপ্তিটা, এই পাওনাটা সারা জীবন ধরে মনে রাখে। কারণ প্রাথমিক স্কুলের যে প্রশিক্ষণ একটা মানুষকে তার স্কুলের জীবনেই সারা জীবনের জন্য সঠিক পথের সন্ধান দিয়ে দেয়। আজ তোমাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটা আনন্দ, এটা আমার কাছে নতুন। আর নতুনের স্বাদ সবসময়ই আলাদা, অনেকটা নতুন জামা পরার আনন্দের মতন বা তার চেয়েও কিছুটা বেশি। তাই আমি আজকে কিছু নতুন কথা বলবো তোমাদের সাথে। তোমরা এই কথা সম্ভবত আগে কখনো শোনোনি। বিদ্যে বুদ্ধির জন্যে, তোমাদের মস্তিষ্কের বিকাশের জন্যে তোমাদের মাস্টারমশাই, দিদিমণি, বাবা মা এরা সবাই আছেন। আমি তোমাদের শরীর সুস্থ রাখার কিছু কৌশলের কথা বলবো। আর জানো তো, শরীর সুস্থ না থাকলে মাথার বা মস্তিষ্কে কোনো দামই থাকে না। এই সংক্রান্ত আলোচনার প্রথম ক্লাসে সুস্থ শরীর রাখার একটা রূপরেখা নিয়ে আলোচনা করব, একটা নতুন ধারণার কথা বলবো। সুস্থভাবে আমাদের পৃথিবীতে আমাদের মনের মতন করে বেঁচে থাকতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। যেমন ধরো, রাস্তা পারাপার করার সময় আমরা গাড়ি চাপা পড়ব কি না সেটা রাস্তার দুই দিক ভালো করে দেখে শুনে বিচার বিবেচনা করে তবেই রাস্তা পারাপার করতে হয়, তাই না? এটা প্রথমে আমাদের হাত ধরে আমাদের মা বাবা এনারা শিখিয়ে দিলে একটু বড় হবার পরে আমাদের আলাদা করে সেটা ভাবতে হয় না। একবার অভ্যেস হয়ে গেলে পরে আমাদের প্রত্যেকবারে রাস্তা পারাপারের সময় আমরা নিরাপদে রাস্তা পারাপার করতে পারি। প্রত্যেকবারে আমাদের সচেতনভাবে রাস্তার দুই দিক দেখে পারাবার কথা আমাদের আলাদা করে মনে রাখতে হয় না। অবচেতন মনেই শিখে নেওয়া সু অভ্যাসের জন্যে আমরা নিরাপদে রাস্তা পার হয়ে যাই, গাড়ি চাপা করি না। আনন্দে আমাদের ইচ্ছে মতো খেলাধুলো করার আর চারপাশের এই মজার পৃথিবীটাকে জানার জন্যে আমাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, রোগ ভোগ এড়াতে হয়। আর এটা কে না জানে যে সুস্থ থাকা রোগের চিকিৎসার চেয়ে অনেক সস্তা, অনেক সহজ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, দাঁত মাজলে, মশারি খাটিয়ে শুলে, দুই দিক ভালো করে দেখে শুনে রাস্তা পার করলে আর খোলা মাঠের বদলে শৌচালয় ব্যবহার করলে পরে আমরা অনেক রোগ ও দুর্ঘটনা এড়াতে পারি, এটাও আমরা জানি। আর এক ধরনের রোগ আছে যেটার কথা একটু আলাদা, সেটা মাঝ বয়সের রোগ। তোমাদের কারো কারো বাড়িতে খোঁজ নিয়ে দেখবে তোমাদের বাবা মা, দাদু, দিদিমা দৈনিক কিছু ওষুধ খান, মাঝে মাঝে ডাক্তারের কাছেও যান, পরীক্ষা নিরীক্ষা করেন, তাই তো? তবে যারা প্রতিদিন ওষুধ খান তাদের নিশ্চয়ই কোনো রোগ থাকে, এটাও ঠিক। অনেকেই জানেন না, সম্ভবত তোমাদের কারো কারো বাবা মাও জানেন না যে এই রোগগুলো খুব সহজেই আটকে দেওয়া যায়, ঠেকিয়ে দেওয়া যায়। আর এটা করা যায় কোনো খরচপাতি না করে। রোগ প্রতিরোধের কোনো কথা তোমরা আগেও শুনেছ, পরেও শুনবে। যেমন জন্মানোর কিছু পরেই টিকা নিলে পরে পোলিও, হাম, ডিপথিরিয়া, টিটেনাস এইসব রোগগুলো আটকে দেওয়া যায়, রোগ প্রতিরোধ করা যায়। আমি আজ যে রোগ প্রতিরোধের কথা বলবো তার জন্য টিকা নেবারও দরকার নেই।
আমি মাঝ বয়সের ব্লাড প্রেশারের রোগ, সুগারের রোগ, হার্ট অ্যাটাকের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, এই সব রোগ ঠেকিয়ে দেওয়ার কথা বলবো। এই রোগগুলো তোমাদের এখনই হবে না বটে, তবে ওই যে বললাম মাঝ বয়সের এই ভয়ঙ্কর রোগগুলো যাতে না হয় তার জন্য এই প্রাথমিক স্কুলের বয়সেই বিনে পয়সায় এই রোগ প্রতিরোধের জন্য তোমাদের কিছু করতে হবে। আর এর জন্য একটা পয়সাও খরচ করতে হবে না, যেটা বললাম। যদি তোমরা এটা করতে পারো তবে তোমাদের এমন একটা প্রাপ্তি হবে, এটা করতে পারলে তোমরা এমন একটা কিছু পাবে যার জন্য তোমাদের পরিণত বয়সে, মানে তোমাদের বাবা মা দাদু দিদার বয়সে গাদা গাদা ওষুধ খেতে হবে না, অনেক পয়সা বেঁচে যাবে। কেবল তাই নয়, এই কৌশল অন্য কোনো প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী যেহেতু নিজেদের উপরে প্রয়োগ করেনি এখনও পর্যন্ত, আর যদি সেটা তোমরা করে দেখাতে পারো, তোমাদের এই সহজ সস্তা কিন্তু সফল রোগ প্রতিরোধের উদাহরণ সারা দেশ এমনকি সমস্ত বিশ্ব অনুকরণ করবে। আমরা মাঝে মাঝে শুনি আমাদের বাবা মা বা একটু বড় বয়সের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী বিভিন্ন দুরারোগ্য রোগে ভুগছেন বা রোগে ভুগে মারাও যাচ্ছেন। তাদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়দৌড়ি করে বেড়ানোর খবরও আমরা পাই। তাদের অনেকেরই প্রাণ সংশয় হচ্ছে, অসময়ে মারা যাচ্ছেন। এটা একটা বাস্তব যে স্কুলের বয়সেই সেই প্রাণ সংশয়কারী রোগ ভোগ আমাদের হয় না। যেমন তোমাদের এই বয়সে যে অসুখগুলো হতে পারে সেগুলো সবই ছোঁয়াচে রোগ, অর্থাৎ সংক্রামক রোগ, যেমন সর্দি কাশি, আন্ত্রিক রোগ, ডেঙ্গি, ম্যালেরিয়া, এইসব। এছাড়াও দুর্ঘটনার জন্য হাড়গোড় ভেঙে যাওয়া, সাপের কামড়, এসবও আছে। এই সমস্যা এড়ানোর জন্য তোমরা আগে কথা এই সম্বন্ধে আলোচনা শুনেছ, আবারও শুনবে। এবারে যে একটু অন্য রোগ প্রতিরোধের কথাও জেনে নিতে হবে। সেই রোগগুলো অসংক্রামক রোগ, মানে ছোঁয়াচে রোগ নয়। তোমাদের মাঝ বয়সের বা বুড়ো বয়সের কিছু প্রাণ সংশয়কারী রোগ ভোগের সুরক্ষা বুঝে নিতে হবে এই প্রাথমিক স্কুলের বয়সেই। কারণ এই রোগগুলো এই মুহূর্তে তোমাদের না ভোগালেও এই রোগ ভোগ এড়াতে চাইলে এই স্কুলের সময় এই ব্যাপারে মাথা ঘামাতে হবে। কারণ এই মারণ রোগের সূত্রপাত এই স্কুলের বয়সেই শুরু হয়ে যায়। আবার বলছি, মাঝ বয়সের এই মারণ রোগগুলো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর, এই রোগগুলোর সূত্রপাত এই স্কুলের বয়সেই শুরু হয়ে যায়। এই রোগগুলোর একটা সুপ্ত পর্যায়ে থাকে। আমরা জানি যে ম্যালেরিয়া, কলেরা, ডেঙ্গি রোগের কারণ, জানি সেই রোগ থেকে নিরাপত্তার উপায়। মাঝ বয়সের ও বৃদ্ধ বয়সের যে রোগগুলো থেকে অকাল মৃত্যু হয়, যে রোগগুলো চিকিৎসা বেশ খরচে, সেই রোগের কারণগুলো নীরবে শরীরে বাসা বাঁধে এই স্কুলের বয়সেই। এই স্কুলের বয়সেই যেহেতু এই রোগগুলোর সূত্রপাত শুরু হয়ে যায়, আর সেটা হয় নিঃশব্দে, বলতে চাইছি রোগের সূত্রপাত হয়ে গেলেও এই রোগ শুরুর এই স্কুলের বয়সে এই রোগের পূর্ব লক্ষণ আমরা কেউই টের পাই না। এটা অনেকটা কাঠের আলমারিতে ঘুম অথবা ব্রিজের লোহার কাঠামোতে মরচে পড়ার মতো। কাঠের আলমারিতে ঘুম ধরে একদম ফোঁপড়া করে না দিলে বা লোহার ব্রিজ একদম ভেঙে না পড়লে অনেক সময় আমাদের হুঁশ হয় না। এই ছোট বয়সে এই মারণ রোগগুলোর, অসংক্রামক রোগগুলোর উপাদান বা কারণগুলো চুপিসারে আমাদের শরীরে বাসা বাঁধে বলে এই সুপ্ত পর্যায়কে নিঃশব্দ ঘাতক বা সাইলেন্ট কিলারের পর্যায় বলে। অথচ এটাও একদম সত্যি যে এই রোগগুলো একদম বিনা খরচেই এড়ানো যায়। ব্যাপারটা জটিল নয় মোটেই, বরং একদম প্রাকৃতিক ও সহজ উপায়। সেটাই এই আলোচনার বিষয়। যেমন ধরো, আমরা জানি মশারি খাটিয়ে না শুলে পরে আমাদের সাপ বা মশা কামড়াতে পারে, কিন্তু একটা মশা কামড়ালেই তো আর ম্যালেরিয়া হবে না। বা মশারি খাটিয়ে যদি আমরা না শুই, প্রথম রাতেই তো সাপে কামড়াবে না। মৃত্যুর পরোয়ানা নিয়ে
আসা মশা কবে কামড়াবে সেটা হিসেব করে আমরা মশারি খাটাই না, অথবা বিছানার পাশে সাপ আছে কি না সেটার খোঁজ খবর নিয়ে তবেই মশারি খাটানোর সিদ্ধান্ত নেই না। আমরা এইসব ব্যাপারে কোনো ঝুঁকি নেই না, মশারি খাটিয়ে শোয়া আমরা অভ্যাসে পরিণত করে নেই। এইরকম অনেক স্বাস্থ্য সুরক্ষার অভ্যেস আমাদের রপ্ত করে নিতে হয়, যেমন দাঁত মাজার অভ্যেস। হার্টের রোগ এই শিশু বয়সে বা কৈশোরে না হলেও এখনই সেটার প্রতিরোধের কথা জেনে নিতে হবে এই প্রাথমিক স্কুলের বয়সেই। কেবল এই সময়েই এই রোগ প্রতিরোধের কর্মকাণ্ড সবচেয়ে কাজের, বড়রা এটা পারেন না। তোমরা পরে আরও উদাহরণ পাবে, আমি কেবল একটা উদাহরণ দেই। বিড়ি সিগারেট খাওয়া মানে ধূমপান শুরু না করা অপেক্ষাকৃতভাবে সহজ, অনেকটা সহজ, কিন্তু যারা একবার শুরু করেছেন তারা এর কুফল জানলেও তাদের এই বদঅভ্যেস তাড়ানো বেশ কঠিন। হার্টের রোগ, সুগারের রোগ, ব্রেন স্ট্রোক এইসব মাঝ বয়সের রোগের সুরক্ষার অভ্যেস এই স্কুলের বয়সেই রপ্ত করে নিতে হবে। যে হতভাগ্য মানুষগুলোর 50 বা 60 বছর বয়সে হার্টের রোগ হয় তাদের বেশিরভাগ লোকেরই সেই রোগের সূত্রপাত হয়ে যায় শৈশবে, মানে এই প্রাথমিক স্কুলের বয়সেই, যদিও ওই রোগগুলোর প্রকাশ হয় ওই 50-60 বছর বয়সে। আসলে এই রোগগুলো প্রকাশ হওয়ার আগে দুখানা সুপ্ত পর্যায় থাকে। এই রোগগুলো ওই 50-60 বছরে প্রকাশ হওয়ার ঠিক আগের পর্যায়ে হলো রিস্ক ফ্যাক্টরের পর্যায়। এই পর্যায়টা কি না, এই পর্যায়টা হলো হাই ব্লাড প্রেশার, মানে উচ্চ রক্তচাপ, রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি অর্থাৎ ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল নামে এক ধরনের দ্রবীভূত ফ্যাট বা চর্বি তার মাত্রা বৃদ্ধি, এছাড়া আছে তামাকে আসক্তি, মেদ বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া, শরীরচর্চা মানে ব্যায়াম না করা। এই 6টা অস্বাস্থ্যকর অবস্থাগুলোকে হার্টের রোগের রিস্ক ফ্যাক্টর বলে। এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়েই হার্টের রোগ, কিডনি অকেজ হয়ে যাওয়া রোগ, ব্রেন স্ট্রোক এইসব মারণ রোগগুলো এড়ানো যায়। এই মারণ রোগের ঠিক আগের পর্যায়টাই হলো এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়। আমি আগেই বলেছি যে এই পর্যায়টাও সুপ্ত, অর্থাৎ কি না, এই সময়ে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকলে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকলে, রক্তে সুগারের মাত্রা যদি বেশি থাকে, ডায়াবেটিস যদি থাকে, রক্তে যদি কোলেস্টেরল বেশি থাকে, তার জন্য আমাদের কোনো শারীরিক কষ্ট হয় না। কিন্তু এই অবস্থায় রোগের উপাদান বা রিস্কগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু ওই অন্তিম যে মারণ রোগগুলোর কথা বললাম, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেইলিওর, এই রোগগুলো এড়ানো যায়। এই অবস্থায় অন্তিম মারণ রোগের কারণগুলো এড়ানোর যে কর্মকাণ্ড তাকে বিশেষজ্ঞগণ বলেন প্রাইমারি প্রিভেনশন বা প্রাথমিক সুরক্ষা বলয়। তবে এটা কিন্তু বেশ খরচের, বেশ কিছু ওষুধপত্র সারা জীবন ধরে খেয়ে যেতে হয়। প্রসঙ্গত জেনে নেওয়া যাক, অন্তিম মারণ রোগগুলো শুরু হয়ে গেলে পরে, অর্থাৎ একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে পরে বা স্ট্রোক হয়ে গেলে পরে যে চিকিৎসা করা হয় সেটাকে দ্বিতীয় স্তরের সুরক্ষা বা সেকেন্ডারি প্রিভেনশন বলে। আনন্দের কথা এই যে এই রিস্ক ফ্যাক্টরের পর্যায়ে, অর্থাৎ যে পর্যায়ে প্রাইমারি প্রিভেনশন বা প্রাথমিক স্তরের সুরক্ষা প্রয়োগ করা হয় তার আগেও একটা সুরক্ষা বলয় বৈজ্ঞানিকগণ আবিষ্কার করতে পেরেছে। সেটাকে তারা বলেন প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। এটা একদম নতুন শব্দ, প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। মানে তোমরা বলতে পারো এই প্রাথমিক স্কুলের বয়সের প্রিভেনশন। এটা প্রাথমিক স্কুলের বয়সের পরে আর কাজ করে না। এর প্রয়োগের ফলে এর যে পরের পর্যায়ে অর্থাৎ রিস্ক ফ্যাক্টরের পর্যায়টাও প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ প্রাইমোরিয়াল প্রিভেনশন যদি প্রয়োগ করা যায় সফলভাবে তাহলে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল, মোটা হয়ে যাওয়া এসবও এড়ানো যায়। এবং আর এটা করা যায় এই প্রাইমোরিয়াল প্রিভেনশন বা প্রাথমিক স্কুলের সময়ের যে সুরক্ষা সেটা করা যায় কোনো পয়সা খরচ না করে। আর
সেই জন্যই বলা হয় এই স্কুলের বয়সটাই হচ্ছে এই রোগ প্রতিরোধের সবচেয়ে সেরা সময়। এটা আসলে কয়েকটা অভ্যাসের কর্মকাণ্ড মাত্র। দেখা গেছে আমরা ছোট বয়সে যে অভ্যাসে বড় হই সেই অভ্যাস আমাদের রক্তে মিশে যায়। আলাদা করে বা কষ্ট করে সেই স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলতে হয় না। যেমন ধরো, জাপানের মানুষরা কাঁচা মাছ আনন্দেই খান, আমাদের সেই অভ্যেস গড়ে ওঠেনি। জাপানি শিশুরা ছোটোবেলা থেকে কাঁচা মাছ খেতে অভ্যস্ত, কাঁচা মাছ তারা আনন্দেই খান। আবার আফ্রিকার লুও প্রজাতির মানুষরা কখনো নুন খান না, রান্নাতেও নুন ব্যবহার করেন না। ওদের খাবারে হঠাৎ নুন মিশিয়ে দিলে ওরা সেই খাবার খেতে পারেন না। ওদের কিন্তু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের রোগ হয় না। আবার দেখো, ত্রিপুরার এক আদিবাসী গোষ্ঠী খাবার ভাজতে জানে না। ওরা হয় কাঁচা খায় অথবা বাঁশের কাণ্ডের মধ্যে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম এসব ঠেসে দিয়ে আগুনে পুড়িয়ে তারপরে সেই খাবারটা খান। আন্দামানের অঙ্গি আর জারোয়া উপজাতির মানুষের কথা তোমরা শুনেছ। এরা জঙ্গল থেকে পশু শিকার করে, বুনো শুয়োর শিকার করে এবং সেই শুয়োর বা অন্য জন্তুগুলো পুড়িয়ে খান। তাতেই তারা সন্তুষ্ট ও তৃপ্ত। অতীতে এই জারোয়া উপজাতির মানুষদের আমাদের ভারতীয় মূল ভূখণ্ডের খাবার খাওয়ানোর চেষ্টা হয়েছিল। মানে আমাদের এই তথাকথিত সভ্য মানুষরা যেমন খাবার খায় সেই খাবার তাদেরকে দেওয়া হয়েছিল খাবার জন্য, তারা সেটা গ্রহণ করেননি। অর্থাৎ এটা বোঝা যায় শিশুকালে আমরা যে খাবারে অভ্যস্ত হই সেই খাবারই আমাদের কিন্তু প্রিয় হয়ে যায়। দুঃখের কথা, ইদানিংকালে আমাদের খাবার দাবার অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। আমাদের দেশে হার্টের রোগ, সুগারের রোগের বাড়বাড়ন্তের একটা বড় কারণ আমাদের বর্তমান অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যেস। এটাকে পাল্টাতে না পারলে কিন্তু মুশকিল। অনেক উন্নত দেশে আমাদের দেশের মতন এই মারণ রোগের প্রাদুর্ভাব এতটা নয়। ভারতবর্ষের মানুষ বেশি করে এই মারণ রোগে মারা যান, আর সেই রোগ শুরু হয় অন্যান্য দেশের তুলনায় অনেক কম বয়সে। আর সেটা ঠেকাতে হলে তোমাদের এই অভ্যেস তৈরি বয়সে, মানে প্রাথমিক স্কুলের বয়সেই সচেতন হতে হবে। তোমরা যদি এই যুগান্তকারী পদক্ষেপটা নিতে পারো, তোমাদের পরের প্রজন্ম, মানে তোমরা যখন তোমাদের বাবা মা এদের বয়সে পৌঁছবে, তোমাদের অভ্যেস বদলের এই কর্মকাণ্ডের ফলে তোমাদের পরের প্রজন্ম, মানে তোমাদের ছেলে মেয়ে নাতিপুতিদের মারণ রোগ থেকে সুরক্ষিত রাখতে পারবে। তাদের কিন্তু আলাদা করে তোমাদের মতন অভ্যেস বদলে কষ্ট করতে হবে না, কারণ তারা তোমাদের থেকে সঠিক জীবনযাপনের অভ্যেসগুলো শিখে নেবে। এরপরের ক্লাসে আমরা অভ্যেস বদলে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। সুস্থ শরীর ও মন এর দ্বিতীয় ক্লাসে আমরা অভ্যেস বদলে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। হার্টের রোগ, সুগারের রোগ, ব্রেন স্ট্রোক ইত্যাদি মাঝ বয়সের রোগ ভোগ এড়ানোর জন্য আমাদের কিছু অস্বাস্থ্যকর আকর্ষণ এড়াতে হবে। আমরা জানি, তোমরাও জানো, পশু পাখিদের সাথে মানুষেরও অভ্যেস ছোটোবেলায়, অর্থাৎ এই স্কুলের বয়সেই তৈরি হয়ে যায়। কুঅভ্যাস, খারাপ অভ্যেস এই সময় এড়ানো যতটা সহজ, প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে গেলে সেটা বেশ কষ্টের। সহজে স্বাস্থ্যকর অভ্যেস রপ্ত করার এটাই সুবর্ণ সুযোগ। বড়রা এটা পারেন না। এই স্কুলের বয়সের সঙ্গে বড়দের এটাই একটা পার্থক্য। পরিণত বয়স্ক মানুষরা অনেক বিষয়ে সুবিধাজনক অবস্থায় থাকেন, কেবল সুঅভ্যাস রপ্ত করার ব্যাপারে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কিন্তু কেউ পাল্লা দিতে পারে না। এই ব্যাপারে আমি কিছুটা দিক নির্দেশ করতে পারি। যখন তোমরা বড় হবে, তোমরাই আমাদের পরের প্রজন্ম হবে, পৃথিবীতে বসবাস করবে। তোমাদের পরে যারা পৃথিবীতে বাস করবে তারা কিন্তু তোমাদের কাছ থেকেই খুব সহজেই এই সুঅভ্যাসগুলো রপ্ত করে নিতে পারবে, কারণ তখন এটা তাদেরকে আলাদা করে শিখতে হবে না। তোমরা প্রত্যেকেই এক একজন
সুঅভ্যাসের প্রশিক্ষক হয়ে যাবে একদম স্বাভাবিকভাবেই। তখন কিন্তু আমার মতন কাউকে লাগবে না। অন্যরা না পারলেও তোমরা কিন্তু চাইলে আমাদের মতন যারা পরিণত বয়স্ক তাদেরও ভুল অভ্যেস শুধরে দিতে পারো। তোমাদের দিকে আমরা সেই আশা নিয়ে চেয়ে থাকি। মাঝ বয়সের যে রোগগুলো বা বৃদ্ধ বয়সের যে রোগগুলো আমাদের আক্রান্ত করে, যে রোগের চিকিৎসায় আমাদের নিঃস্ব হতে হয়, প্রাণ সংশয় হয়, তার নিবারণের কর্মকাণ্ড শুরু করতে হয় এই প্রাথমিক স্কুলের বয়সেই। এই কর্মকাণ্ডের দুটো অংশ। প্রথমটা হলো কি খাবো, দ্বিতীয়টা হলো কেমন করে আমাদের খেলার সময় কাটাবো। প্রথমে কি খাবো এই প্রশ্ন নিয়ে কথাবার্তা হোক। আমরা জানি বীজ উপযুক্ত পরিবেশ মানে জল হাওয়া পেলে তার থেকে অঙ্কুর বেরিয়ে আসে, ক্রমে সেটা একটা গাছে পরিণত হয়। বীজ থেকে গাছে পরিণত হওয়ার জন্য অঙ্কুরটি প্রয়োজনীয় উপাদান বা মানে অঙ্কুরের খাবার দাবার সংগ্রহ করে তার চারপাশে প্রকৃতি থেকেই। গাছকে অঙ্কুরোদ্গমের পরে, জন্মানোর পরে প্রথমে খেতে হয় সেই অঙ্কুর থেকেই। পরবর্তীকালে মহিরুহ বা বিশাল গাছে পরিণত হওয়ার জন্যে মানুষের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের ছোট থেকে বড় হওয়ার জন্য আমাদের খেতে হয়, কিন্তু কি খাবো? বাঘ, সিংহ, গরু, ছাগল এইসব পশুদের এই কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয় না, আমাদের মানুষদের হয়। কেন বলো তো? কারণ আমরা অনেক কিছু উদ্ভাবন করে ফেলেছি যেটা পশুরা পারেনি। পশুরা যে ব্যাপারে মানুষের চেয়ে স্বাস্থ্যকর অবস্থায় আছে সেটা হলো তাদের এই সুখাদ্য বিচারের প্রাকৃতিক অভ্যেস, আর তাদের বাপ ঠাকুরদার খাবার দাবারের দৌড়ঝাঁপের কাজ কারবার সেই আগের মতোই আছে। মানুষ সেটা পারেনি। মানুষ এখন দোতলায় ওঠানামা করার জন্য লিফট ব্যবহার করে। বাঘ, সিংহ, হাতি তাদের পুরনো অভ্যেস পাল্টায়নি। এটাকে অনেকে মানব সভ্যতার অভিশাপ বলে ব্যঙ্গও করে। চাষবাস, পশুপালন, খাদ্য সংরক্ষণ, খাদ্যের প্রক্রিয়াকরণ মানে প্যাকেটে খাবার দাবার ভরে ফেলা, এসব মানুষের উদ্ভাবন। মানুষের এই উদ্ভাবনটা খারাপ বলছি না, তবে সেই উদ্ভাবন থেকে আমাদের বেছে নেওয়ার কথা বলছি। আচ্ছা বলো তো, আমাদের খিদে পায় কেন? মনে করো মাঠের মাঝে একটা ফুটবল পড়ে আছে, সেটাকে গড়াতে হলে কাউকে বলটাতে কিক করতে হবে, লাথি মারতে হবে। লাথি মারা এক ধরনের শক্তি বা বল প্রয়োগ। তেমনি সাইকেল বা গাড়ি চালানোর জন্যও শক্তি লাগে। আমাদের হেঁটে চলে বেড়ানোর জন্যেও কিন্তু শক্তি লাগে। আমাদের কাজকর্ম, হেঁটে চলে বেড়ানো, খেলাধুলা করা, এমনকি ঘুমিয়ে থাকার সময়ও আমাদের বেঁচে থাকার জন্য নিরবিচ্ছিন্ন মানে এক টানা শক্তির জোগান লাগে। আমাদের ঘুমোর সময় কিন্তু আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক এক টানা কাজ করে যায় আমাদের ঘুমন্ত শরীরটাকে জীবিত রাখার জন্যে। এই শক্তি আমাদের শরীর কোথা থেকে পায়? আমরা অন্যান্য জীবের মতন খাবার থেকেই শক্তি পাই। খাবার দাবার যেগুলো খাচ্ছি সেগুলো থেকেই আমরা শক্তি পাই। গাছপালা, জীবজন্তু সবাই তাদের নিজ নিজ প্রয়োজনের মতন খাবার চারপাশের প্রকৃতি থেকেই গ্রহণ করে। আমরা খিদে পেলে তখন তো খাই। মানে খিদে পাওয়া আমাদের ফুরিয়ে যাওয়া শক্তি আবার রিচার্জ করে নেওয়ার একটা প্রাকৃতিক উপায়। এটা অনেকটা ফোন রিচার্জ করার মতন। খিদে পাওয়ার অনুভূতি বা ব্যবস্থা প্রকৃতিগতভাবেই আমাদের শরীরে আছে। ফোনের সেই উপায় নেই, সেখানে মানুষের সাহায্য লাগে। আমরা এবার একটু খাবারের কথা নিয়ে আলোচনা করি। যা বলছিলাম, আমাদের শরীরে শক্তির যোগান কমে এলে আমাদের খিদে পায়। এটা একটা প্রাকৃতিক বন্দোবস্ত। শরীরে শক্তির ভাণ্ডার কমে গেলে অন্যান্য জীবজন্তুর মতন মানুষেরও খিদে পায়। আমাদের শরীরে জমে থাকা শক্তির পরিমাণ কমে এলে আর খিদে না পেলে ভারী মুশকিল হতো। তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য শরীরের শক্তির তৈরির জন্যে আমাদের শরীরের প্রতিটা কোষে গ্লুকোজ লাগে। আমাদের শরীরের বন্দোবস্ত এমনই
যে আমাদের শরীরে যে অঙ্গে শক্তির প্রয়োজন সেটা বাইরে থেকে শক্তি হিসাবে সেখানে পৌঁছানোর কোনো বন্দোবস্ত নেই। সব অঙ্গকে, অর্থাৎ শরীরের প্রতিটা কোষকে, বলতে পারো যে হাত, পা, মাথা, লিভার, কিডনি, এই সমস্ত অঙ্গের প্রতিটা কোষকে কোষের মধ্যেই নিজের ব্যবহারের জন্য শক্তি তৈরির কাঁচামাল থেকে শক্তি তৈরি করে নিতে হয়। তোমরা শরীরের কোষের কথা জানো নিশ্চয়ই। যত বড়ই হোক না কেন, একটা পাকা বাড়ির দেওয়াল যেমন অনেকগুলো ইটের সমন্বয়ে তৈরি, আমাদের ও অন্যান্য জীব বা গাছপালা এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমষ্টি। কিছু কিছু প্রাণী কেবল একটি কোষ দিয়েই তৈরি, যাদের এককোষী প্রাণী বলে। আমাশা রোগের রোগ জীবাণু সেই রকমই একটা এককোষী প্রাণী। যা বলছিলাম, শরীরের প্রতিটা কোষকে কোষের মধ্যেই নিজের ব্যবহারের জন্য শক্তি তৈরির কাঁচামাল থেকে শক্তি তৈরি করতে হয়। আমাদের শরীরের শক্তি উৎপাদনের কাঁচামাল হলো গ্লুকোজ আর রক্তের অক্সিজেন। অক্সিজেন বিনা পয়সায় আমরা পেয়ে যাই বাতাস থেকে। গ্লুকোজের জন্য আমাদের খাবার খেতে হয়। আমরা যে খাবার খাই, তা সে ভাত, রুটি, আলু, চাউমিন যাই হোক না কেন, এইসব খাবার দাবার আমাদের পেট থেকে, আরও সঠিকভাবে বলতে গেলে আমাদের পৌষ্টিকতন্ত্র বা খাদ্যনালী থেকে শরীরে জমা হওয়ার সময় সেটা গ্লুকোজে পরিণত হয়ে তবেই জমা হতে পারে। জটিল খাবার দাবার ভেঙে গ্লুকোজ নামে এক ধরনের সরল শর্করা নামক যৌগ সেটা হয়ে তবেই সেটা রক্তে মেশার সুযোগ পায়। জীবদেহের কোষের কথা, শক্তির কথা তোমরা উঁচু ক্লাসে আরও বিশদভাবে জানতে পারবে। আজ এইটুকু মনে রাখো, আমাদের চলে ফিরে বেড়ানোর জন্যে, কথা বলার জন্যে, শোনার জন্যে, এমনকি রাতে ঘুমিয়ে থাকায় অবস্থায় বেঁচে থাকার জন্যে আমাদের শরীরে শক্তির প্রয়োজন। আর সেই শক্তি আমরা পাই বাতাসের অক্সিজেন ও খাবার থেকে। খাবার থেকে গ্লুকোজ তৈরি হয়, আর সেটা ব্যবহারের উপযোগী হওয়ার জন্যে আর এই গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের শরীরের প্রতিটা অঙ্গে, প্রতিটা কোষে ছড়িয়ে পড়ে। রক্তের গ্লুকোজ আমাদের মানিব্যাগে টাকা রাখার মতন, টাকার মতো। মানে আমরা যেরকম মানিব্যাগে টাকা পয়সা রাখি, আমাদের রক্তে গ্লুকোজ হচ্ছে সেই রকম। চটজলদি শক্তির প্রয়োজনে গ্লুকোজ আমাদের অপরিহার্য। মানে গ্লুকোজ ছাড়া আমরা হাঁটা চলা তো দূরের কথা, আমরা চেতনাই ধরে রাখতে পারবো না, অজ্ঞান হয়ে পড়ব। আমাদের মস্তিষ্কে গ্লুকোজ আর অক্সিজেনের সরবরাহ কেবল 3 মিনিট যদি স্তব্ধ হয়ে যায়, তাহলে আমাদের মৃত্যু অনিবার্য। আর আমাদের শরীরের চর্বি হলো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখা টাকার মতো। এই ব্যাংক অ্যাকাউন্ট আবার 2 ধরনের, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এ কথায় আমরা পরে আসছি। মানিব্যাগের টাকা ফুরিয়ে গেলে আমাদেরকে যেমন ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়, তেমনি রক্তের গ্লুকোজ কমে গেলে শক্তির চাহিদা মেটানোর জন্য আমাদের দুবার খাবারের মাঝখানের সময়টায় আমাদের চর্বি থেকে শক্তির কাঁচামাল, অর্থাৎ চর্বি থেকে গ্লুকোজ বানাতে হয়। এই বন্দোবস্ত আমাদের শরীর নিজের থেকেই বলে, আমাদের ব্যস্ত না করে। যখন খুশি ব্যাংকের পাস বইয়ে লেখা সঞ্চিত অর্থের ভরপুর ব্যালেন্স দেখিয়ে দোকান থেকে যেমন ডাল রুটি কেনা যায় না, টাকা দিয়ে সেটা কেনা যায়। আমাদের শরীরে যে রক্ত চলাচল করে, সেটার মাধ্যমে যখন যেখানে দরকার সেখানে গ্লুকোজ পৌঁছে দেয় রক্ত। সেই গ্লুকোজ থেকে দেহের অঙ্গে শক্তি তৈরি হয়, আর সেই শক্তি দিয়ে সব কাজকর্ম করা যায়। অনেকক্ষণ খেতে না পেলে আমাদের শরীরের চামড়ার নিচে ও পেটের মধ্যে চর্বি থেকে গ্লুকোজ তৈরি করার উপায় আছে, তবে সেটা সময় লাগে। সুগারের রোগী, অর্থাৎ রোগের কারণে যাদের সুগারের